তুই মরে যা। আমার স্ক্রিপ্টে আছে তুই মরে যা। না, তুই শুয়ে পড়বি। তুই শুয়ে পড়বি। স্ক্রিপ্টে লেখা আছে তুই শুয়ে পড়বি। আমার স্ক্রিপ্টে লেখা আছে তুই শুয়ে পড়বি। হ্যাঁ, তাহলে কি দুজনকে ভিন্ন স্ক্রিপ্ট দিয়েছে? না, আমার মনে হয় একই স্ক্রিপ্ট ফটোকপি করে দুজনকে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ। কি করছেন দলপতি? বিরোধী শিবিরের এতগুলো শত্রুকে কচুকাটা করলাম, আপনি দিবেন আমাকে পুরস্কার, কিন্তু এ কি করছেন? একে ত্রামার আবার থ্রুবে বিলার আবার আবার মানে ও সরি, আমি একটু গ্রিক ভাষায় বলে ফেলছিলাম আর কি। এটাই হচ্ছে তোর পুরস্কার। কিন্তু আমি তো পুরস্কৃত হওয়ার কথা ছিল। হ্যাঁ, তুই বিরোধী যোদ্ধাদের পা কেটেছিস, হাত কেটেছিস, এটা আমার যুদ্ধ কৌশল। কিন্তু তুই খেয়াল করিসনি আমাদের বিরোধী সৈন্যদের মাথা আগেই ব্যবচ্ছেদ করা ছিল। হ্যাঁ, এভাবেই আমাদের যোদ্ধারা নানা রকমের কাণ্ড করে যাবেন আমাদের হাসো সিজন 4-এ। বিবেক রেখেছি লুকিয়ে আমরা, চেতনা এখনো ঘুমে, আমাদের ঈদের করব আমরা, সে কথা গিয়েছি ভুলে। পার্সেল প্রেজেন্টস হাসো পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াক সিজন 4, কো স্পন্সর মমতাজ হারবাল। প্রথম হয়েছে, দ্বিতীয়বার হয়েছে, তৃতীয়বার হয়েছে, চতুর্থবার হচ্ছে এবং আরো অসংখ্যবার এই যুদ্ধ চলবে। প্রিয় দর্শক, সিজন 3 এর পর আমি যখন রাস্তায় বেরিয়েছি সবাই বলছে, বাহ আপনি তো বেশ ফ্রি। বললাম কেন? কারণ হাসো সিজন 3 আমরা দেখেছি। বললাম থ্যাংক ইউ। বললো যে খুব একটা জমেনি। বললাম কি? কেউ বলেছে জমেনি, কেউ বলেছে অসম্ভব জমেছে, কেউ বলেছে দুর্দান্ত, কেউ বলেছে ফার্স্ট ক্লাস, কেউ বলছে আরো ভালো হতে হবে, কেউ বলছে আরো জমাতে হবে, কেউ বলছে আরো ফাটিয়ে দিতে হবে। সব কিছুর পর আমি সিদ্ধান্ত নিয়েছি, এই হাসো সম্পর্কে যে যাই বলুক, একটি সিদ্ধান্ত আমি পৌঁছেছি, সেটি হচ্ছে হাসো ভালো হোক খারাপ হোক সবাই দেখেছে, সবাই বলেছেন মোর এন্ড মোর, মোর এন্ড মোর, এবং সেই জন্যই সিজন 4 আমাদের সাথে আছেন। আপনারা জানেন যে আমাদের সাথে থাকতে হয় আমাদের সম্মানিত জাজেসদের। আমাদের সাথে আছেন বরাবরের মতো আমাদের কথা বন্ধু, আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব মাঝারুল ইসলাম। জি হ্যাঁ ভাই, আপনাদের বিনোদন বন্ধু এই আমি রয়েছি আপনাদের হাসোর সাথে অট্ট হাসি নিয়ে। ভয় পাবেন না, এটা আপনাদের কমন একটি হাসি। বাংলাদেশের সমস্ত দৈত্য যারা ছিলেন তাদের হাসি হচ্ছে এই হাসি। এবং প্রিয় প্রিয় একজন জাদু শিল্পী আছেন, বিশ্ব নন্দিত জাদু শিল্পী, যখন তখন আমাকে এখান থেকে নাই করে দিতে পারেন, এবং আমি সেই জন্য ওনার সাথে লিয়াজও করেছি, প্লিজ আমাকে নাই করবেন না।
উনি হচ্ছেন আমাদের সবার সবার প্রিয় জাদুশিল্পী, বিশ্ব নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। থ্যাংক ইউ। আমি তো মুগ্ধ তোমার কাজে, এত সুন্দরভাবে তুমি স্পন্টিনিয়াসলি সব কিছু করো। আমার মনে হয় না যে এখানে কোনো পরিচালক আছে, এখানে কোনো স্ক্রিপ্ট আছে। এখানে আসলে তুমি স্ক্রিপ্ট ছাড়া অনেক কিছু করো। এবং you, thank সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি নাচো, গাও, হাসাও, কাঁদাও, অদ্ভুত। আমি সব কিছুর ওপরে আমি হাসতে তোমাকে দেখতে পাই। জীবনের প্রয়োজনে আমাদেরকে কি না করতে হয়, প্রয়োজনে নাচতে হয়, প্রয়োজনে হাসতে হয়, হাসাতে হয়, কাঁদাতে হয়। তবে আপনাদের দুজনের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একটু চাপুন প্লিজ, কারণ আপনাদের মাঝখানে আছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী, আমাদের অন্যতম একজন জাজেস নিপুণ। কেন চাপতে বললেন? ওনারা বুঝতে পেরেছেন যে কেন চাপা উচিত। আমি চাপুন বলতে আপনি কি মিন করেছেন আমি জানি আমি না, জানি। ডাবল মিনিং হতে পারে। হ্যালো নিপুণ। আমি ভালো আছি এবং আপনাকে দেখে খুবই ভালো লাগছে এবং হাই, অনেক এটা music, হাসতে music, পারবো। music। এই এই কথাগুলো শোনার সাথে সাথে একটা রোমান্টিক মিউজিক লাগবে, কিন্তু এটা বুঝতে হবে, এটা আমাদের সারা জীবনের মানে আপনি আবার বলেন কথাটা। আপনাকে দেখে খুবই ভালো লাগছে খুব। এখন যেহেতু আপনি রোমান্টিক মিউজিক দিচ্ছেন, তো আমাকে তো রোমান্টিক হইতেই বলতে হবে। প্লিজ, এটা রিয়েলিটি শো, প্রোগ্রাম আরম্ভ করুন। এইভাবে আমাকে যারা ব্যাকআপ দিবেন, আমাদের জাজেসদের সাথে, স্পেশালি মাঝখানের জাজের সাথে যেভাবে ব্যাকআপ দিবেন, যারা ব্যাকআপ দিবেন, যারা আমাদের আবহাওয়াটা তৈরি করবেন, তারা হচ্ছেন আমাদের প্রিয় রাবার ব্যান্ড। নিজের ঢোল নিজেকেই পেটাতে হয়, অন্যকে দিলে কি করে? ফাটিয়ে দেয়। কিন্তু হ্যাঁ, এইখানে যারা ফাটানোর জন্য বসে আছেন, যেসব মেন্টরসরা, যেসব গ্রোমাররা, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে এবং এই হাসর সিজন 4কে অনেক বেশি প্রাণময় করার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন, তাদেরকে তো অবশ্যই আমাদের একটু জানান দেওয়া উচিত যে তারা আমাদের সাথে আছেন। তারা হচ্ছেন তারেক মাহমুদ, এবং সর্ববামে আছেন তামজিদ রনি, এবং আছেন খালিদ ইবনে ওয়াদুদ। আমাদের সাথে আছেন আমাদের অন্যতম গ্রোমার হেদায়েত তুর্কি, এবং আছেন হৃদয় আল মিরু। মানুষকে লোভ দেখাতে হয়, এটা লোভ না, এটা একটা আকর্ষণ, অ্যাট্রাকশন। আমরা সবাই নিজেকে প্রস্তুত করি অন্যদেরকে দেখানোর জন্য, সে যাতে অ্যাট্রাক্ট হয়, তাই তো? সেই জন্য তো আমরা অনেক কিছুই করি, আমরা নাটক করি, নাচ করি, গান করি। কিন্তু এইবার কিছু অ্যাট্রাকশন আছে আমাদের, যে কারণে আমাদের এখানকার পারফর্মাররা এখানে এসে পারফরমেন্স করবেন। তাদের জন্য আছে প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা ও একটি 55 ইঞ্চিস এলইডি মার্সেল টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42 ইঞ্চি এলইডি মার্সেল টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি এলইডি মার্সেল টেলিভিশন। সেরা 10-এর বাকি 7 জনের প্রত্যেকে পাবে মার্সেলের পক্ষ থেকে একটি সবচেয়ে বড় পুরস্কার, কিন্তু কারণ সেটা হচ্ছে রেফ্রিজারেটর। এছাড়াও প্রতি পর্বের সেরা পারফর্মাররা পাবে 5,000 টাকার প্রাইজ মানি। শেষ হইয়াও হইল না শেষ, কারণ চ্যাম্পিয়ন ও প্রথম রানার আপ পাবে মার্সেল অ্যাক্টিভেশন প্রোগ্রামে অংশ নেয়ার সুযোগ। আর যারা এলিমিনেটেড হবেন তাদের প্রত্যেকের জন্য থাকছে মার্সেলের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স। প্রিয় দর্শক, শুরু হয়ে গেল সিজন 4 এবং নানা রঙে, নানা ঢঙে, নানা চিত্রে, নানা বৈচিত্র্যে। আপনারা দেখেছেন যে আমরা একটা যুদ্ধ দামামা দিয়ে শুরু করেছি আজকের সিজন 4। শুধু এখানেই শেষ নয়, আরও আছে নানা রকমের রং। জীবনটাকে দে ভাসিয়ে দিও না, বরং হেসেই দাও উড়িয়ে। অতীতের ব্যর্থতা যত আছে দাও জ্বালিয়ে পুড়িয়ে, জ্বালিয়ে পুড়িয়ে, জ্বালিয়ে পুড়িয়ে।
আরে মুখটা গোমরা করে থেকো না, করে থেকো না, করে থেকো না, সারাদিনের ওই ক্লান্তি মনে পুষে রেখো না, পুষে রেখো না, হাসির জোয়ারে ভাসো। আর সুস্থ যদি থাকতে চাও বেশি বেশি হাসো। আর সুস্থ যদি থাকতে চাও বেশি বেশি হাসো। আর সুস্থ যদি থাকতে চাও বেশি বেশি হাসো। জীবনটাকে দে ভাসিয়ে দিও না, বরং হেসেই দাও উড়িয়ে। অতীতের ব্যর্থতা যত আছে দাও জ্বালিয়ে পুড়িয়ে, দাও জ্বালিয়ে পুড়িয়ে। মুখটা গোমরা করে থেকো না, দিনের ওই ক্লান্তি পুষে রেখো না, হাসির জোয়ারে ভাসো। আরে সুস্থ যদি থাকতে চাও বেশি বেশি হাসো। আরে সুস্থ যদি থাকতে চাও বেশি বেশি হাসো। আরে হে হে হি হি হো হো হা হা বেশি বেশি হাসো। যারা হাসতে জানে না, ভালোবাসতে জানে না, তারা নাকি হয় নির্দয়। পৃথিবীতে বেরসিক মানুষগুলো কখনো কেউ সুখী নয়, কেউ সুখী নয়। যারা হাসতে জানেন না, ভালোবাসতে জানেন না, হাসতে জানেন না, ভালোবাসতে জানেন না, তারা নাকি হয় নির্দয়। পৃথিবীতে বেরসিক মানুষগুলো কখনো কেউ সুখী নয়, কখনো কেউ সুখী নয়। তাই বাঁচতে হলে হাসতে হবে, হাসিময় জীবনে আসতে হবে, সময়ে থাকতে আসো। আর সুস্থ যদি থাকতে চাও বেশি বেশি হাসো। আর সুস্থ যদি থাকতে চাও বেশি বেশি হাসো। আরে হে হে হি হি হো হো হা হা বেশি বেশি হাসো। আমাদের মধ্যে এক ধরনের ভালো লাগা কাজ করছে, আমার বিশ্বাস সবার মধ্যেই কাজ করছে। Marcel Presents Hasho, powered by Double Meswak, Season 4, co-sponsored by Mumtaz Harbar. হাসোর জন্যে অবশ্যই আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমাদের অনেক শিশুকে। আমার সন্তান 5 বছরের, সারাক্ষণ হাসোর জোকস বলে, এবং একটি নবজাতক শিশু মানে 1.5 বছরের শিশুও রাতে ঘুম ভেঙে তার বাবাকে বাধ্য করত রিপিট হাসো দেখানোর জন্যে। সে হচ্ছে আমাদের প্রিয় হিরো আমিন খানের সন্তান। তার মানে নানাভাবে নানা কারণে হাসো দেখতে বাধ্য হয়েছে, এবং সেই কারণে হাসো আজ জনপ্রিয়, এবং হাসো আজ সিজন 4-এ। এবং হাসোতে সত্যিই অনেক ইন্টারেস্টিং ছিল, যেখানে ছিল টক মিষ্টি ঝাল। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে কি, কারণ আমাদের সাথে আছেন নতুন কো-স্পন্সর মমতাজ হারবাল। আজকের এই পর্বটি আমরা বিশেষভাবে সাজিয়েছি, কারণ আজকে আমরা আমাদের সম্মানিত লেজেন্ডদেরকে সম্মানিত করতে চাই। আমাদের এই বাংলাদেশে যারা রম্য লেজেন্ড ছিলেন এবং যারা আছেন, তাদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা, এবং আজকে আমরা চেষ্টা করব তাদেরকে সম্মান জানানোর। এবং প্রথমে আমরা স্মরণ করছি যারা আমাদের মাঝে আর নেই, সেই সব লেজেন্ডদেরকে। মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায় সেলুলয়েডে বন্দী হওয়া জীবনের যে আখ্যান, সেখানে নায়ক নায়িকা ভিলেনের মতোই একটি বিশেষ অংশ জুড়ে থাকে কৌতুক চরিত্র। আসসালামু আলাইকুম হুজুর। তুই আপা সাহেব চগা বাস স্ট্যান্ডে আর যাইতে হইল না,
আপনার চিঠি। 50-এর দশকে পরিচালক আব্দুল জব্বারের পরিচালনায় প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের মধ্য দিয়ে জনাব সাইফুদ্দিনের অভিষেক ঘটে এই বিশেষ ধরনের চরিত্রে। সাইফুদ্দিনের পরপরই যিনি চলচ্চিত্রে কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শক নন্দিত হয়েছেন তার নাম সুভাষ দত্ত। হুজুর, আগে থাকতে জানতাম বেটা বেইমানি করতে পারে, সেই জন্য পুরো টাকাটা দেইনি। যদিও পরবর্তীতে তিনি একজন সফল পরিচালক হিসেবে এদেশের চলচ্চিত্রে অবদান রেখেছেন। শিশিগুলান কই যে রাখলাম? 60-এর দশকে কৌতুক অভিনয়ে ভিন্ন মাত্রা যুক্ত করেন জনপ্রিয় কৌতুকাভিনেতা আশিস কুমার লৌহ। আমার বাসাটা একটা চিড়িয়াখানা হইছে। আমার ব্রাদার ইন ল এরাম ছাগল, ফ্রেন্ড মাতাল, ওয়াইফ হিস্টেরিয়ার রোগী। এখন আমার পাগল হন বাকি রইছে। বাকি না, অলরেডি তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ, সিস্টার আমার ঠিকই বলেছে। চুপ কর, রাম ছাগল মূর্খ। সে সময়ে আরও যারা কৌতুক অভিনয়কে জনপ্রিয় করে তুলেছিলেন তাদের মধ্যে খান জয়নুল, বেবি জামান, আলতাফ, জলিল, হাসমত এবং আনিসের নাম উল্লেখযোগ্য। আমি ওই সুবাসিত কেশ তেলের শিশিটা নিয়ে আসছি। কি বললি? তাছাড়া বাংলাদেশ টেলিভিশনের শুরু থেকেই টিভি নাটকে কৌতুক চরিত্রে যাঁদের বিশেষ উপস্থিতি দর্শকদের আনন্দ দিয়েছে তার মধ্যে ফরিদ আলী এবং টেলিসামাদ অন্যতম। ব্যবসা বাণিজ্য ছেড়ে প্রেম প্রেম খেলা বের করব। Yes, sir. I don't know. I'm for it. Thank you, sir. Thank you. পরবর্তী সময়ে বাংলাদেশের কৌতুক অভিনয়ে আরও যারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন তাদের মধ্যে রবিউল, মতি প্রমুখ উল্লেখযোগ্য। যাচ্ছেন তাতে রক্ত ঝরে না জানি, কিন্তু চোখে পানি যেন না পড়ে। এদের পর যিনি অনেকদিন ধরে বাংলাদেশের কৌতুক অভিনয়ে রাজত্ব করে গেছেন তিনি দিলদার। ভবিষ্যৎ সব বলে তো তিনটে প্রশ্ন করবে, বাহ বেশ নরম হাত। নরম না গরম তা তোমাকে দেখতে বলিনি, ভাগ্য বলা। এদের অনেকেই আজ আমাদের মাঝে নেই, তাদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। সত্যি আমরা সম্মান জানাই আমাদের সেই সব কিংবদন্তি রম্য লিজেন্ডদেরকে যারা আমাদেরকে প্রাণ ভরে আনন্দ দিয়েছেন। এবং আজকে আমরা সত্যি সৌভাগ্যবান যে আমরা আমাদের জীবন্ত লেজেন্ডদেরকে আজকে আমাদের এই মঞ্চে পেয়েছি। তাদের নানা অভিনয়ের ধরন দেখে আমরা সত্যি মুগ্ধ হয়েছি। আছেন আমাদের মাঝে আমাদের প্রিয়, সবার প্রিয়, জনপ্রিয় রম্য অভিনেতা টেলিসামাদ, এবং আরও আছেন আমাদের সেই অভিনেতা যার নাম শুনলে আমরা মুখ দি নোয়াখালী কথা বাইরে হয়ে যায়। হেতেরে আপনারা চিনেন, হেতে হয়েছে আমাদের সবার প্রিয় রম্য অভিনেতা আনিসুর রহমান আনিস। আর কে কে আছিস? দুবাই যাবি? আয়, রেডি হ, আমরা দুবাই যাব, টাকা দেন, দুবাই যাব, টাকা দেন। আমি জানি এই কথাটি, এই সংলাপটি বলার সাথে সাথে আপনারা বুঝে গেছেন আমাদের আরেকজন কিংবদন্তি লেজেন্ড আমাদের মাঝে আছেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় অভিনেতা, রম্য অভিনেতা ফরিদ আলী। এবার ওনাদেরকে আমরা কিছু এনটিভির পক্ষ থেকে এবং মার্সেলের পক্ষ থেকে হাসর মাধ্যমে আমরা ওনাদেরকে কিছু সম্মাননা দিতে চাই। প্রথমে আমি ডাকছি মঞ্চে আসার জন্য জনাব খায়রুল আনোয়ার, হেড অফ নিউজ এনটিভি। আমি ডাকছি রঞ্জন কুমার দত্ত, হেড অফ মার্কেটিং, এবং ডাকছি জনাব গোলাম রোশন ইয়াজদানি, হেড অফ ফাইন্যান্স এনটিভি। এবারে ডাকছি জনাব হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক মার্সেল, এবং আরও আসছেন জনাব ফিরোজ আহমেদ, উপপরিচালক মার্সেল। প্রিয় দর্শক, এনটিভির পক্ষ থেকে দেয়া হচ্ছে সম্মাননা ক্রেস্ট এবং 10,000 টাকার একটি খাম, ও মার্সেলের পক্ষ থেকে থাকছে সম্মাননা ক্রেস্ট এবং একটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশন। ডাকবো আমাদের সম্মানিত অতিথি টেলিসামাদকে।
ওনার হাতে এনটিভির পক্ষ থেকে ক্রেস্ট এবং 10,000 টাকা তুলে দিচ্ছেন জনাব খায়রুল আনোয়ার, হেড অফ নিউজ এনটিভি। এবং মার্সেলের পক্ষ থেকে জনাব হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক মার্সেল, উনি তুলে দিচ্ছেন সম্মাননা ক্রেস্ট। এবং 24 ইঞ্চি টেলিভিশন তুলে দিচ্ছেন জনাব ফিরোজ আহমেদ, উপপরিচালক মার্সেল। আচ্ছা, এবার আই যারে ডাকুম, হেতের নাম তো আপনারা শুনছেন। হেতে আমাদের সবার জনপ্রিয় রম্য অভিনেতা, জীবন্ত কিংবদন্তি জনাব আনিসুর রহমান আনিস। এনটিভির পক্ষ থেকে দেয়া হচ্ছে সম্মাননা ক্রেস্ট এবং 10,000 টাকা, এবং হাতে তুলে দিচ্ছেন রঞ্জন কুমার দত্ত, হেড অফ মার্কেটিং এনটিভি। এবং মার্সেলের পক্ষ থেকে থাকছে সম্মাননা ক্রেস্ট এবং 24 ইঞ্চি এলইডি টেলিভিশন, এবং ক্রেস্টটি তুলে দিচ্ছেন জনাব হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক মার্সেল। এবং 24 ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দিচ্ছেন জনাব ফিরোজ আহমেদ, উপপরিচালক মার্সেল। এবারে আমাদের আরেকজন কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি, উনি হচ্ছেন আমাদের সবার প্রিয় ফরিদ আলী। আমরা আসলে দেখতে পাচ্ছি উনি এত কষ্ট করে আমাদের এখানে এসেছেন শুধুমাত্র এই মিডিয়ামটার প্রতি যে একটি অগাধ ভালোবাসা, একটা প্রেম, উনি শুধুমাত্র সেই কারণে আমাদের মাঝে এসেছেন। সেই জন্য আবার জোরে একটা হাততালি। এনটিভির পক্ষ থেকে দেয়া হচ্ছে সম্মাননা ক্রেস্ট এবং 10,000 টাকা। ওনার হাতে তুলে দিবেন জনাব গোলাম রোশন ইয়াজদানি, হেড অফ ফিনান্স এনটিভি। এবং মার্সেলের পক্ষ থেকে থাকছে সম্মাননা ক্রেস্ট এবং 24 ইঞ্চি এলইডি টেলিভিশন। ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব হুমায়ুন কবির, নির্বাহী পরিচালক মার্সেল। এবং 24 ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দিচ্ছেন জনাব ফিরোজ আহমেদ, উপপরিচালক মার্সেল। ওনাদের জন্য আবার জোরে একটা করতালি। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারাও কষ্ট করে এসে সম্মান জানিয়েছেন। থ্যাংক ইউ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে আমাদের এই হাসর ডায়াসে আসার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আমাদের সম্মানিত অতিথি, তাদের কাছ থেকে আমরা এবার তাদের জীবনে ঘটে যাওয়া নানা রকম ঘটনা আছে, তাদের জীবনের নানা রকমের সংলাপ আছে, তাদের জীবনের নানা রকমের অ্যাটিটিউড আছে, তাদের অনেক ধরনের মুদ্রা দোষ আছে, অনেক মুদ্রা আছে যেগুলো আমরা অনেক সময় ফলো করেছি, অনেক সময় আমরা এটা ব্যবহার করেছি। আজকে তাদের কাছ থেকে আমরা জানবো সেই সব ইতিহাস, সেই সব গল্প এবং আজকের অনুভূতি। প্রথমে আমি জানতে চাবো আমাদের প্রিয় অভিনেতা জনাব টেলিস আমাদের কাছ থেকে। আমার মনে আছে এখনো সেই গানটি, মেঘের ভিতরে ডাইলে সাইলে উঠাইলি গোসো, মেঘের ভিতরে ডাইলে সাইলে উঠাইলি গোসো, পাটানা বিছায়া মরিচ পিশালি গোসই, আরে পাটানা বিছায়া মরিচ পিশালি গোসই, আরে সেই পিশানি মুরে পিশাহিলি, আরে সেই পিশানি মুরে পিশাহিলি, শ্যাম প্রীতি আমার অন্তরে, আরে শ্যাম প্রীতি আমার অন্তরে।
সত্যি আমার এখনো মনে আছে আমরা যখন সুজন সখী সিনেমার গান, এটি সুজন সখী। সুজন সখী সিনেমার গান, আমার মনে আছে আমরা এই সিনেমাটি দেখেছিলাম। আপনি একটি দোকানের কর্মচারী ছিলেন এবং উনি যখন সেই দোকান থেকে ফেরার পথে রাস্তায় নেচে নেচে গানটি গাচ্ছিলেন, অসাধারণ একটি গান। এই মুহূর্তে আমি আপনার কাছ থেকে আপনার একটি মজার স্মৃতি আমরা শুনতে চাই। আজকে এই প্রথম আমি এনটিভির টেলিভিশনের প্রোগ্রাম করতে আমাকে দাওয়াত করেছে, আমি সেই জন্য টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি প্রায় 600-700 ছবিতে অভিনয় করেছি। এখন এই ছবির কোনো হিসাব কিতাব নাই, তবে একটা ওই যে মনা পাগলা একটা ছবি, ওই ছবির নায়ক আমি। তো মনা পাগলার মধ্যে আমি ছিল পাগলা, সিরা ড্রেস, মাথায় হেড, এখানে বদনা টদনা সব কিছু নিয়ে গান গেয়ে বেড়াতাম শহরে, গ্রামে গ্রামে। তো সবাই বলতো, এই পাগল, ওই তুই যে ঘুরে বেড়াস, তোর কি কোনো দরবার আছে? বলে হ্যাঁ হ্যাঁ, রাজ দরবার আছে আমার। বলে কোথায়? বলে চলো। আমি যে রাজ দরবার ঢুকতাম, সে একটা ভাঙ্গা বাড়ি, একটা মুরগির খোয়ার ভাঙ্গা, সেটা বসতাম, বসে আমার সৈন্যরা সব ছোটো ছোটো সব ন্যাংটা কলা পাতার ডাকা দিয়ে ওদের বন্দুক বানিয়ে দিয়েছিলাম। তখন কি গানটা গাইছিলাম, মনা পাগল সবাই বলে দুঃখ নাই আমার, এই দুনিয়া রাজায় আমি হুঁশিয়ার। মনা পাগল সবাই বলে দুঃখ নাই আমার, এই দুনিয়া রাজায় আমি হুঁশিয়ার। হুঁশিয়ার হুঁশিয়ার। আমি সবসময় একটা কথা বলতে চাই, জি, আমি টেলিসামাদ ভাইকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, যেটা হলো বেতারে, বাংলাদেশ বেতারের প্রথম রেডিও প্রোগ্রাম, দ্বিতীয় রেডিও প্রোগ্রাম, সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম নয়নমণির প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করেছিলেন। অশিক্ষা রক্ত, দূষিত রক্ত, অশিক্ষা মানুষ, দূষিত রক্ত, ফাদারিং, সিস্টারিং, এইসব বলে বলে আপনি মানুষকে আলোড়িত করেছিলেন। আমি তো ডাকতাম সবে লেডিসিং, ব্রাদারিং, সিস্টারিং, আপনারা কেমন আছেন বলতাম। ওই এই ইংলিশটা আমি বের করেছিলাম। ইদানিং দেখি ওই যে পটল কুমার গানওয়ালা, একটা মহিলা মোটা, সে আমার ইংলিশ বলে। তখন আমি বলতে আরে সর্বনাশ, এতে সে আমারটা বলে ফেলছে। এইরকম অনেক অনেক ইংলিশ নতুন নতুন আমি করেছি। তারপরে নয়নমণিতে যে অভিনয়টা করেছিলাম, ওই মঞ্চের মধ্যে আমি আর ফারুক, কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান, যখন গানটা গাইতেছি, এমন সময় এই এটিএম শামসুজ্জামান গ্রামের মাতব্বর এসে আমাকে চুলের মধ্যে ধরলো, চুলে ধইরা বলো কি, তুই যদি আর গান গাস, তোর তাহলে আমি জিব্বেটা টাইনা সিরা ফেলাম, সকালবেলা ঘুম থেকে উঠতে যেন তোর আর না দিই, তুই এ কেরাম ছেড়ে চলে যাবে গা, যদি না যাস তাইলে আমি তোর শেষ করে ফেলাম। সকাল হইল, তখন আমি তো মাদ্রাসার বললাম, মাদ্রাস সাহেব, আমার মায়ের নাম গরিব মানুষ, অসুখ্যা মানুষ, দূষিত রক্ত, রাইতেলে কালাজ্বর আসে, আপনি মায়ের নাম বাইরে আমার যা, তোরা সাইডে দিলাম, সকাল দেখি না। তো সকাল যখন যাইতেছি, আমার একটা গরু ছিল দুইটা, একটা গাধা ছিল, ঘোড়া ছিল, এগিয়ে নিয়ে যাইতেছি। গ্রামবাসীরা, ও আমি চলে যেতেছি, সবাই কেছে, আরে কই যাস, আরে তুই যাস কই, বলে যাইতেছি, এই দেশে আমার থাকার কোনো জোর নাই, আমি গরু ছাগল নিয়ে ছুটলাম, কলে একটু চা খেয়ে যা, চা খেয়ে চা খাবে, যাওয়ার আগে বসলাম, 7-8 কাপ চা খেয়ে ফেলাম, খাই আমি শেষে গেলাম। অসাধারণ অসাধারণ অসাধারণ, স্যালুট। সত্যি আমি সবসময় জুয়েলদা একটু শেয়ার করি, আমি সবসময় ওনাকে দেখলেই বলি বাংলাদেশের একমাত্র অভিনেতা যেই অভিনেতাকে ফলো করেছেন বোম্বের একজন অভিনেতা, সেটা হচ্ছে চাঙ্কি পান্ডে। আমি সবসময় বলি যে বাংলার টেলিসামাদকে যিনি ফলো করেছেন তিনি হচ্ছেন বোম্বের চাঙ্কি পান্ডে। এবং চাঙ্কি পান্ডে এসেও টেলিসামাদকে দেখে অনেকেই গিয়ে বলেছেন, কি ব্যাপার দাদা, আপনি দুই জায়গায় কিভাবে, এক জায়গায় চাঙ্কি পান্ডে আর এক জায়গায় টেলিসামাদ। থ্যাংক ইউ। আমার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে, বলেছে টেলি ভাইয়া, আরে আপ তো চাঙ্গি পান্ডে হ্যাঁ, বলে হ্যাঁ তুম ভি চাঙ্গি পান্ডে হো, দোনো একই, চলো, অনেকক্ষণ কথা বলছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবারে আমরা আমাদের আরেকজন কিংবদন্তি জনাব আনিসুর রহমান আনিস। আমরা ছোটবেলা ওনার মুখে যখন আমরা সেই নোয়াখালী অ্যাকসেন্ট শুনতাম, আমি বোধহয় প্রথম আবিষ্কার করি যে ভাষার আরেকটা রূপ আছে এবং সেটি যে কি পরিমাণ জনপ্রিয় হয়েছে বাংলাদেশে। এখন আমরা অনেক আঞ্চলিক ভাষায় নাটক দেখি, অনেক অঞ্চলের ভাষায় আমরা নাটক দেখি, কিন্তু আঞ্চলিক ভাষাকে যে জনপ্রিয় করার পেছনে আমাদের এই অভিনেতার যেটা বিশাল ভূমিকা আছে, আমি যতটুকু জানি সেটাও আমরা আজকে শুনতে চাই আপনার কাছ থেকে। অবশ্যই আপনার আরও নানা গল্প যদি থাকে আমাদেরকে শোনান প্লিজ। আপনারা শুনে অবাক হবেন, আমি
আমার জীবনে প্রথম ছবি বিষকন্যা 1960-তে আরম্ভ করলাম। তারপরে আমি সব উর্দু ছবিতে গেলাম। আচ্ছা, অবাক কাণ্ড, সেখানেও বলে ভাই আপ নওয়াখালিয়া ভাষা বাত কিজিয়ে। আরে তো মিলেগা নেই, তো মিলেগা নেই। তো ওখানেও আমাকে ওই নোয়াখালী ভাষা অনেক উর্দু ছবিতে আমি কাজ করেছি। মানে নোয়াখালী ভাষায় উর্দু বলেছেন? না না, মানে উর্দু এটা উর্দু আমি করতাম হারিনি তো, বুঝলেন এটা না। আমি উর্দু বালা করতাম হারতাম, তারপর নোয়াখালী ভাষা করতে কইছেন, আমি না নোয়াখালী ভাষা দিয়ে উর্দু কন যেত না। তো ব্যাপার হয়েছে কি, আমি গর্ববোধ করি, আমি আনন্দিত, আমি সত্যি আমি আমার ভাষা নোয়াখালীর ভাষার কাছে কৃতজ্ঞ। এই ভাষা আমাকে যে কোথায় নিয়ে গেছে, আমি কোথায় আছি, আমি 500-র উপরে ছবি করেছি, এমন কোনো পরিচালক নাই যে আমাকে বলে নাই যে আনিস ভাই নোয়াখালী ভাষা করলে কেমন হয়, তাহলে করতে পারি। তো ওরাও আমাকে বলতো যে ঠিক আছে আপনি নোয়াখালী ভাষাতেই করেন। সবগুলো যে নোয়াখালী ভাষা করছি তা না। হ্যাঁ, তো আমাকে একদিন এক পরিচালক, আপনার নাম শুনবেন, কাজী জহির সাহেব, নাম করা পরিচালক ছিল, উনি আমার বললো যে কি একটা গান আছে, গানটার তুই নোয়াখালী ভাষায় করতে পারবি? কি গান? নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। আলা পারবো না, কেন পারবো? কয় শোনা তো। আমি বললাম যে শুনেন আপনি। নিশিরাত বেয়াসান আসমানে লুয়াই লুয়াই কথা কইছে শতানে শতানে। নিশিরাত বেয়াসান আসমানে ভাঙা ঘরে সেরাক জ্বালাই হুচি। অর্ধেক কথা হাসা কইছি অর্ধেক মিশা। এই কথা শুনি বউ আমার লইছে একটা ফিসা। এই যে দিলাম ঘুম, এই যে দিলাম ঘুম, একে ঘুমের ভিতরে হয়ে গেলাম নোয়াখালী ভাষা আমার এখানে নিয়ে গেছিল, আমি কৃতজ্ঞ। তবে সবচেয়ে বড় কথা যে আমার এই ভাষার জন্য আমাকে অনেক বিপদেও পড়তে হয়েছে। যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনারা জানেন বলদা গার্ডেন আছে, হ্যাঁ, সেই পাকিস্তান আমল, বলদা গার্ডেনের পাশে দিয়ে যাইতেছি। তো দুইটা ছেলে বললো যে ওই যে নোয়াখালী যায়। হ্যাঁ, আমি তোমার ঠিক আছে, আমার ড্রেনে ফেলে দিল। আমার ড্রেনে ফেলে দিও। বলে রে আমি তো ড্রেনে হেলা দিয়েছো তোরা, এবার উঠে না। কয় এই ভাষার জন্য আমরা উঠাইলাম, আবার ড্রেনের থেকে ভাষার জন্য উঠাইলো ওরা আমারই। সত্যি এই জন্য তা আমার অর্জন আসলে। হ্যাঁ, আমার কথা হলো যে এটা যে একটা ভাষা, আমি এই ভাষাটাকে আমি বলবো নোয়াখালী ভাষাকে আগে মানুষ খুব করতো, ঘৃণা করতো। হ্যাঁ, কেমন জানি করতো নোয়াখালী ভাষা শুনলে। কিন্তু এই ভাষাটাকে আমি একটা কিন্তু মানে সাংস্কৃতিক চর্চার ভাষা হিসেবে আমি নিয়ে গেছি। সুতরাং আই এম গ্রেটফুল টু দিস ল্যাঙ্গুয়েজ অলসো। আনিস ভাই জোরে একটা হাততালি। এবার টাকা দেন, দুবাই যাবো। মাইকের সামনে আমরা অবশ্যই ওনার কাছ থেকে টাকা দেন, দুবাই যাবো, দুবাই যাবো, দুবাই যাবো। আমার মনে আছে যে আমাদের ফরিদ আলী ভাইয়ের একটি ডায়লগ ছিল যে মরে গেছে তাহলে তো টেনশন নাই, ওনার খিদা লাগবে না। আমি ফরিদ আলী ভাইয়ের সম্পর্কে কিছু বলতে চাই এবং তাকে আমি নিজে সম্মানিত করে আমি তাকে কথাটি বলব। এবং সেই ফরিদ আলী যার আমি আমার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রথম নাটকে তাকে পেয়েছিলাম। আচ্ছা, এবং উনি আমাকে আশীর্বাদ করেছিলেন। এবং সেই সময় ঢাকাতে অফিসের নাটক এবং ক্লাব নাটকের উনি একজন প্রতিষ্ঠাতা ছিলেন। বাহ, অনেকেই জানেন না। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা সত্যি আজকে অনেক আনন্দিত, আমরা কিছুটা আবেগীয় বটে, কারণ আমরা আমাদের সম্মানিত অতিথিদেরকে চেষ্টা করেছি সম্মানিত করার। আমরা জানি না কতটুকু পেরেছি, কারণ এইরকম কিংবদন্তি লিজেন্ডদেরকে সম্মান করার ক্ষমতা আমাদের নেই। আমরা শুধুমাত্র ক্ষুদ্র একটা প্রচেষ্টা করেছি। তবে একটা কথা আছে, নিপুণ যখন গান গায়, নিপুণের বোন বারান্দায় চলে আসে। কেন জানেন? কারণ নিপুণের বোন প্রমাণ করতে চায় যে এই গান আমি গাচ্ছি না। তবে হ্যাঁ, এখন এই মুহূর্তে যে কোলাজ একটি গানের সাথে একটি কম্পোজিশন হবে, আমার বিশ্বাস সেটার জন্যে নিপুণকে কিংবা নিপুণের বোনকে বাইরে দাঁড়াতে হবে না। প্লিজ এনজয় কোলাজ ডান্স।
ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া সোনারি চান পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া সোনারি চান পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবার বিয়া আমার কানে কইয়া দাও পোলা যখন বাজাল কইয়া ডাক দিব রে মনের সুখে আমি তখন পাগল হই মরে বিয়ার 2 দিন হইল না কেন করছো পাগলামি তুমি কিছু নিয়ম কানুন মাইনা চলো আগে পোলা পানের মুখ দেখিতে ধৈর্য ধরন লাগে আমি কবে হইমু বাপ আমার কানে কইয়া দাও হাসতে কোনো জোকসের ছড়াছড়ি নেই, কোনো খুনসুটি নেই, কোনো কম্পিটিশন নেই। আজকে আমরা যাদেরকে এখানে ডেকেছি তারাই হচ্ছেন জোকসের সম্রাট, রম্য নাটকের সম্রাট, রম্য অভিনেতারা। আজকে তাদেরকে নিয়ে আমরা মিষ্টি মুখ করে আমরা আজকের এই হাসর আনুষ্ঠানিকতা শুরু করতে চাই এবং শুভ উদ্বোধন করতে চাই। এবং যারা মিষ্টি খাওয়াবেন এবং যারা মিষ্টি খাবেন তাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই হাসর ডায়াসে। শুরু হোক মিষ্টি মুখ।